হাফেজ, সবাইকে ধন্যবাদ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই লিখিত মোহতারাম আমিরের লিখিত বক্তব্যের আলোকে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নগুলো দয়া করে উপস্থাপন করুন। আমার নাম নোমান, থেকে বলছি, কানাডা ঘুরে গেছি। আমার প্রশ্ন হলো ভাই যে আমার প্রশ্ন হলো স্বাধীনতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব আমাদের সংবিধানের অবিচ্ছেদ্য অংশ বলে সরকার দাবি করছেন এবং মনে করছেন। আর ভাস্কর্য বিরোধী আন্দোলনের আপনার কতদিন প্রতিবাদ করার চেষ্টা করছেন, সেটা সংবিধানের স্পষ্ট লঙ্ঘন বলে সরকার দাবি করছে। এই বিষয়ে আপনাদের বক্তব্য কি? এটা আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ পরিষ্কারভাবে আমরা আজকে আমাদের লিখিত বক্তব্যে কথাটা পরিষ্কারভাবেই আসছে। তারপরেও যেহেতু আপনি প্রশ্ন করছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা ইসলাম নীতি আদর্শ লালন করি। ভাস্কর্য এবং মূর্তির ব্যাপারে ইসলাম কি সমাধান দিয়েছে, শরিয়াত কোরআন এবং হাদিস কি সমাধান দিয়েছে, বাংলাদেশের সকল উল্লেখযোগ্য হক্কানি ওলামাই কেরাম একত্রিত হয়ে ইসলামের যে এ ব্যাপারে যে সিদ্ধান্তগুলো তাদের মতামত প্রকাশ করেছে, এটা যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক আমি মনে করি না। কারণ বাংলাদেশ সরকার তার নির্বাচনের আগে তার নির্বাচনী ইশতেহারে প্রকাশ করেছেন যে সে যদি সরকার যদি গঠন করতে পারে, তারা যদি বিজয় লাভ করে, তারা ইসলাম বিরোধী শরিয়া বিরোধী কোনো আইন পাশ করবে না। বিধায় তার কথা কি আমরা সমর্থন হিসাবেই ইসলামের নীতি আদর্শ ভাস্কর্য মূর্তি এটার ব্যাপারে কি সিদ্ধান্ত, এটাই আমরা আমাদের ইসলামী দৃষ্টিতে আমাদের মতামত প্রকাশ করেছি। বিষয়টা হচ্ছে কুষ্টিয়াতে মূর্তি ভাঙা হয়েছে। আমি সময় নিবেদিকে বলছি, কুষ্টিয়াতে যে মূর্তি ভাঙা হয়েছে এই বিষয়ে আপনাদের সমর্থন আছে কি নাই? আর এ ব্যাপারে আমরা পরিষ্কারভাবে আজকে আমাদের লিখিত বক্তব্যে আমরা কথাটা উল্লেখ করেছি যে আমরা শুধুমাত্র ইসলামের দৃষ্টিতে ভাস্কর্য মূর্তির ব্যাপারটা পরিষ্কারভাবে আমরা ইসলামের দৃষ্টিতে মতামত প্রকাশ করেছি। কিন্তু মূর্তি ভাঙ্গা বা কাউকে উস্কিয়ে দেওয়া বা মূর্তি ভাঙ্গার ব্যাপারে কোনো মতামত আমরা প্রকাশ কোনো ওলামায়ে কেরাম করেন নাই, আমরাও করি নাই, এবং আইন শৃঙ্খলা আমরা হাতেও তুলে নিইনি। একটা ব্যাপার জানতে চাই, এই মূর্তি ভাঙাটা আপনার কাছে কি মনে হয় এটা কি ঠিক হয়েছে নাকি ঠিক হয়নি? মূর্তি ভাঙ্গার ব্যাপারে আমরা পরিষ্কারভাবে আজকেও বলেছি, যদি এ ধরনের কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে এ ধরনের আচরণ করে থাকে, এটা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত এবং এটা উদ্দেশ্য প্রণোদিত। এবং সাথে সাথে সরকারকে বলবো যে এটা সঠিক তদন্তের মাধ্যমে যে আসলে মূলত আমরা বিষয়টাকে যে বিভিন্ন কায়দায় যে সিসি ক্যামেরা রয়েছে তার যে ধরনটা আমরা লক্ষ্য করছি, এটা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ। এটা সঠিক ভাবে তারা তদন্তের মাধ্যমে দোষীদের ব্যাপারে তারা ব্যবস্থা নেবে, এটা আমরাও সমর্থন করি। আমার নাম হচ্ছে মোস্তফা মল্লিক, আমি চ্যানেলের বিশেষ প্রতিনিধি। আপনি একটা জায়গায় বলেছেন যে চক্রান্ত আকারে আপনারা দেখছেন এবং এটা বলছেন যে তারা ভিন দেশে এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। আপনারা এই তৃতীয় পক্ষ শক্তিটাকে কাকে বোঝাচ্ছেন? এটা আপনারা তালাশ করে বের করে নেবেন। তবে আমরা আজকে তাদের যে লক্ষ্য উদ্দেশ্য, তারা অনেক সময় সরকারের কার্যক্রমকেও তারা সমালোচনা করে। এটা কোনো গোষ্ঠীকে, যেমন নাকি আমরা এখানে ওবায়দুল কাদের সহ, ওবায়দুল কাদের আমাদের বর্তমানে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল, সে বিভিন্ন এই ধরনের সংগঠন যারা নাকি উস্কানিমূলক এবং বিশৃঙ্খলা সৃষ্টির জন্যে তারা কার্যক্রম পরিচালনা করছে, ভুইফুর হিসাবে তাদেরকে আখ্যা দিয়েছে। আমরা আমাদের বক্তব্য সেই ধরনের কথাটাই আমরা আজকে উল্লেখ করেছি। আপনাদের যে বৃহত্তর কর্মসূচির কথা বললেন, বৃহত্তর কর্মসূচি এই ধরনের কর্মসূচি আপনারা দিতে যাচ্ছেন? সেটা সময়ের ব্যবধানে অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা সেভাবে পরামর্শ ভিত্তিক আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আসলে এখানে একটা কথা স্পষ্ট করতে হয়, একটা হলো বঙ্গবন্ধুর নিজেকে কটূক্তি করা, তাকে অশ্রদ্ধা সম্মান করা, আর তার প্রতিকৃতি ভাস্কর্যকে না মানা, দুইটা জিনিস এক না। যেমন বাবা অসুস্থ, ডায়াবেটিস রোগী, দুই ছেলে, বাবা মিষ্টিকে পছন্দ করে,
এক ছেলে তার কাছে মিষ্টি নিয়ে যায়, আর এক ছেলে তার থেকে জোর করে মিষ্টি ছিনিয়ে নিয়ে যায়। উভয় দৃষ্টিতে দেখা যায় একজন তার প্রিয়, আর একজন তার অপ্রিয়। কিন্তু যে জ্ঞানী সে অবশ্যই মনে করবে যে যেই ছেলে বাবার ডায়াবেটিস রুগীর থেকে মিষ্টি ছিনিয়ে নিয়ে যায় সেই তার উপকারী এবং প্রিয় সবচেয়ে বেশি। আমরা মনে করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মুসলমান, তার মাথায় টুপি, তার বাবার মাথায় টুপি, তার বাবার দাড়ি বড় বড় দাড়ি। যারা আজকে বঙ্গবন্ধু সেই টুপিকে কোনো কুকুরের মাথায় দেয় তারা বঙ্গবন্ধু শ্রদ্ধা করে না। আজকে তার দাদার দাড়িকে, বাবার দাড়িকে যারা অশ্রদ্ধা করে তারা বঙ্গবন্ধু শ্রদ্ধা করে না। আর মনে রাখতে হবে বঙ্গবন্ধু দেশ এদেশ ছিল না, এরা ছিল অনেক দূরের। এদেশে আসছে কেন, ইরাক থেকে কেন আসছে, তাদের ইতিহাস জানতে হবে। বঙ্গবন্ধুর পরিবার ইরাকের বিদেশি, অনেক আগে এখানে আসছে ধর্ম প্রচার করার জন্য। তারা জাতিগতভাবে ধার্মিক, তার বাবা ধার্মিক, তার দাদা ধার্মিক, তার সমস্ত গোষ্ঠী ধার্মিক। খোদ বঙ্গবন্ধু কি বলেছেন, এদেশের ডাকাতরা চোরেরা সব কিছু নিয়ে গেছে, কিন্তু ইমানদার লোক আমরা বেঁচে আছি, ইমানের সাথে তাদের মোকাবেলা হবে। এটা বঙ্গবন্ধু নিজের বক্তব্য। তিনি কি বলেছেন, ইনশাআল্লাহ আমি বিজয় হব। কাজী যারা বঙ্গবন্ধুকে নাস্তিক বানাবার চক্রান্ত করতেছে, যারা বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ঢুকঢুকি এবং জুতা বানাবার বক্তব্য দিয়েছে, আজকে আমরা দেখছি তারাই এই তারাই আজকে এই মুক্তিযোদ্ধা মঞ্চ হিসাবে, তার আপন হিসাবে তারা স্বীকৃতি পাইতেছে। আমি মনে করি এটা ভিন দেশীয় এক এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। যারা এই দেশ দখল করার ওখান থেকে হুমকি দেয় তারই এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এরা হয়তো। কিন্তু আপনাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ যে আপনারা এতদিন এই ভাস্কর্য মুক্তি নিয়ে কোনো ধরনের কথা বলেন। কে বলছে? আপনারা শুরু করেছেন এবং একটি আপনাদের কর্ণকুহুরে যায় নাই, বা গেলেও আপনারা চুপ ছিলেন। আমরা থেমিস মূর্তির বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা ময়মনসিংহের উলঙ্গ, আপনি দেখেন ময়মনসিংহে যে মূর্তি স্থাপন করা হয়েছে টিচার ট্রেনিং ইনস্টিটিউটের সামনে, কোনো ভদ্র, কোনো জ্ঞানী, কোনো বিবেকবান মানুষ এই মূর্তিকে গ্রহণ করতে পারে না, মানতে পারে না। কিন্তু বিবেকবান মানুষ আজকে সেটা প্রতিবাদ করে না। আমি মনে করি বঙ্গবন্ধু একজন মুসলমান, আমরা তাকে মহাব্বত করি, আমরা তাকে ভালোবাসি, তার কবরে আযাব না হোক এই চেষ্টা আমরা করি। শুধু জিয়াউর রহমান কেন, আমার বাবার মূর্তিকে আমি পছন্দ করি না, আমার দাদার মূর্তিকে আমি পছন্দ করি না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে মুসলমান বেশি মহাব্বত করে, জীবনের চেয়ে বেশি মহাব্বত করে। কিন্তু কই, সে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তার মূর্তি স্থাপন কেন করা হয় নাই? কাজে ইসলামের দৃষ্টিতে ভাস্কর্য স্থাপন করা এটা মহাব্বতের বহিঃপ্রকাশ নয়, বরং যে তাকে মহাব্বত করে, কবরে শান্তি দিতে চায়, তাকে জান্নাতে পৌঁছাতে চায়, সে তার ভাস্কর্য করবে না। যেমন বর্তমান আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার, তাকে যারা মহাব্বত করে, আমি মনে করি সেও দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তার ভাস্কর্য করাটা তার জন্য মহাব্বতের বহিঃপ্রকাশ হবে না, বরং তাকে ঘৃণা প্রকাশ করাই এইটি হবে তার আসল বহিঃপ্রকাশ। রাজনীতি কোনো উদ্দেশ্য আছে কিনা? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। এই বিষয়ে একটা ছোট্ট প্রশ্ন, আমি আরাফাত সিদ্দিকী এটি নিউজে কাজ করি। আপনারা বলছেন যে আপনারা সরকারের কাছে আপনাদের বক্তব্য, মুসলমানদের বক্তব্যটা তুলে ধরেছেন, তাদের দাবিটা তুলে ধরেছেন। সেই দাবিটা তুলে ধরতে তো প্রধানমন্ত্রীর কাছে আপনারা সরাসরি যেতে পারতেন। আমাদের দেশের প্রক্রিয়া এইভাবে, আমাদের দেশের প্রক্রিয়া দাবি, সরকারের কাছে দাবি জানাবার প্রক্রিয়া হলো জনসাধারণকে সামনে নিয়ে তাদের বক্তব্য উপস্থাপন করা। এইটি আমাদের দেশের প্রক্রিয়া, গণতান্ত্রিক রাষ্ট্রের পদ্ধতি প্রক্রিয়া এইভাবেই হয় দাবি জানাবার। যে সংগঠনগুলোর কথা বলছেন বা যারা আপনাদের সাথে মামলা করেছেন, তাদের দাবি হচ্ছে যে ভাস্কর্য এবং মূর্তি এক নয়, এবং গেল কয়েকদিন ধরে এই ধরনের বক্তব্য আমরা গণমাধ্যমে পাচ্ছি। তো আসলে আপনাদের কাছে আমি এটার সাথে একটু যুক্ত করতে চাই যে সরকার, মানে যাদের পক্ষ থেকে মামলাগুলো করা হয়েছে কিংবা যারা এই যে আপনাদের বিরোধিতা করছে, তারা বলার চেষ্টা করছে যে শুধুমাত্র বাংলাদেশেই না, পৃথিবীর বিভিন্ন ইসলামী দেশেও নানান ধরনের ভাস্কর্য তৈরি হয়েছে এবং সেগুলো তাদের ঐতিহ্যকে লালন করছে। সুতরাং ভাস্কর্য এবং মূর্তি এক নয়, এবং ভাস্কর্য আসলে শরীয়ত বিরোধী নয়, এবং যারা ভাস্কর্য বিরোধিতা করছে তারা ধর্মের অবদানটা দিচ্ছে। আপনাদের যুক্তিটা ব্যাস, আলহামদুলিল্লাহ, কত সহজ। যদি তারা ভাস্কর্য স্থাপন করে, মূর্তি স্থাপন করবে না, যদি এটা সরকারের আন্তরিকতা হয়, তাহলে এখন প্রমাণ করা দরকার ভাস্কর্য মূর্তি এক কি এক না। যদি এক না হয় তাহলে দ্বিতীয় প্রশ্ন আসবে, আর যদি এক হয় তাহলে তারা ফিরে আসবে। আমি প্রশ্ন করতে চাই, যারা মূর্তি স্থাপন করে তাদেরকে কি বলা হয়? ভাস্কর বলা হয়। আর যারা ভাস্কর্য স্থাপন করে তাদেরকে বলা হয়, তাদের ভাস্কর বলা হয়। সহজ কথা।
মূর্তি স্থাপন, মূর্তি যে বানায় তাকেও ভাস্কর বলা হয়, যে ভাস্কর বানায় তাকেও ভাস্কর বলা হয়। গতকালকেও যে বঙ্গবন্ধুর যে কুষ্টিয়ায় মূর্তি ভাঙা হয়েছে বা আপনারা যেটা বলেন ভাস্কর্য ভাঙা হয়েছে, কলকাতার অনলাইন পত্রিকায় নিউজ হয়েছে যে বাংলাদেশে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙায় নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। এবং কলকাতা আনন্দবাজার পত্রিকা সহ অনেক পত্রিকার আমাদের কাছে রেফারেন্স আছে যে সেখানে মহাত্মা গান্ধীর যে ভাস্কর্য এটাকে মূর্তি বলা হয়েছে, এবং লেনিনের যে ভাস্কর্য এটাকে মূর্তি বলা হয়েছে, বিবিসিতে বলা হয়েছে। লেনিনের 100 বছর পূর্তিতে আনন্দবাজার সেটা সম্পাদকীয় করেছে, তাই না? এবং সেই যে বিভিন্ন জাদুঘরে প্রিয়াঙ্কা চোপড়া এবং এই যে শ্রীদেবী তাদের মূর্তি স্থাপন করা হয়েছে, এটাকে মূর্তি বলা হয়েছে। এটা তো পূজা করে না কেউ, এটা তো ভাস্কর্য। শোন, স্পষ্ট ইসলামের দৃষ্টিতে আমি পরিষ্কারভাবে বলতে চাই, একটা হলো ভাস্কর্য বা মূর্তি স্থাপন করা, আর সেটাকে পূজা করা। যদি কেউ মূর্তিকে পূজা করে সেটা শিরক হবে, আর স্থাপন করে হারাম হবে, নাজায়েজ হবে। যেমন কেউ যদি মদ পান করে হারাম হবে, কেউ যদি জায়েজ মনে করে বেঈমান হবে, কুফুর হবে। কেউ নামাজ না পড়লে ফাসেক হবে, কেউ অস্বীকার করলে কাফের হবে। ঠিক কেউ মূর্তি স্থাপন করলে এটা হারাম হবে, নাজায়েজ হবে। কেউ সেখানে সেজদা করলে, তার কাছে আরাধনা করলে সেটা শিরক হবে। একই জিনিস। ব্যাস, আমরা তো বলছি আমরা সচেতন করব। আইন শৃঙ্খলা আমরা হাতে তুলি নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ পর্যন্ত আইন শৃঙ্খলা হাতে তুলে নাই। আমাদের কাজ হলো সতর্ক করা, পরামর্শ দেয়া, তাদেরকে জানিয়ে দেওয়া, অন্যায় প্রতিবাদ করা। আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো অনেকটাই আমাদের লিখিত বক্তব্য চলে আসছে। জি জি জি। কষ্টটি হলো যে ভাস্কর্য ভাঙ্গার আন্দোলন নিয়ে বা বর্তমানে কিছু বক্তব্যকে ঘিরে দেশের 3 জন আলেমের নামে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে, সেখানে আপনিও আছেন। এই বিষয়টা এখানে এসেছে। আমার প্রশ্ন হলো, রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে আপনার নামে, আপনার প্রতিক্রিয়া কি ব্যক্তিগতভাবে? আসলে রাষ্ট্রদ্রোহ মামলা হয় নাই, প্রক্রিয়া আছে। রাষ্ট্রদ্রোহ মামলা হওয়ার জন্য যে পদ্ধতি পন্থা, সেটা তার প্রক্রিয়া আছে। আমি মনে করি এটা আমাদের উপর অবিচার করা হয়েছে। আমরা রাষ্ট্রদ্রোহ কোনো কাজ করি নাই, বরং যদি এই মামলা আমাদের বিরুদ্ধে হয় তাহলে আমি মনে করবো অবৈধভাবে আমাদের উপর জুলুম করা হয়েছে। সরকার আমাদের উপর জুলুম করছে এবং জনগণের কাছে আমরা এটা উপস্থাপন করব, জনগণ এই বিচার করবে। আচ্ছা, এই দেশে অনেক ধর্মের লোক বসবাস করে, ইসলাম ধর্মের বাইরেও অনেক লোক, কিন্তু আপনাদের এইসব যারা অনেক সময় তাদের ধর্মীয় বিধান অনুযায়ী মূর্তিকে তারা হয়তো পূজা করে, তো আপনাদের এই বক্তব্যের পরে যে বাংলাদেশের যে একটা অসম্প্রদায়ের চরিত্র, সেটা কি কোনো রকম আঘাত আসবে কিনা, কিংবা অন্য ধর্মের প্রতি প্রশ্নই আসে না। আমাদের আজকে বক্তব্য আপনি শুনছেন, ইসলামের নীতি আদর্শ এবং দৃষ্টি, এটা আমরা পরিষ্কার বলছি। কোনো ধর্মের উপরে, তাদের কার্যক্রমের উপরে ইসলাম কোনো জিনিস চাপিয়ে দিয়ে বাধ্য করা হয় নাই, এটা পরিষ্কার আমাদের আজকে বক্তব্য লেখা। শ্রদ্ধাভাজন আমার সাংবাদিক বন্ধুগণ, যদি ইসলাম মূর্তি ভাঙ্গার আদর্শ লালন করত, বিজাতীয়দের মূর্তি যারা পূজা করে লালন করত, তাহলে পাক উপমহাদেশে 800, 750 বা 900 বছর পর্যন্ত মুসলমান শাসক হওয়া সত্ত্বেও এদেশে মূর্তি থাকে কিভাবে? কিন্তু কোনো মূর্তি তো ভাঙ্গা হয়নি। আপনি ভাস্কর্যের যে ব্যাখ্যাটা দিয়েছেন, ভাস্কর্যে যদি প্রাণীর ছবিটা থাকে তাহলে সেটাই তো আসলে ইসলামের জন্য হারাম। এবং সেই সঙ্গে চিত্রকর যারা ছবি আঁকেন তারাও তো আসলে হারাম কাজ করছেন, তারাও তো আসলে নিকৃষ্টতম জায়গায় লিপ্ত হবে। তো আমার প্রশ্ন যে বঙ্গবন্ধুর অনেকদিন ধরে তো চিত্রাঙ্কন প্রতিযোগিতা হচ্ছে, বঙ্গবন্ধুর ছবি আঁকা হচ্ছে, আপনারা তো আচ্ছা আমি একটা কথা বলি, আমরা তো বলছি শোনে, আসলে না, আমরা বলছি আগেই এর প্রতিবাদ আমরা আগেই করছি। হুট করে হলো কিভাবে? এদেশে হাজারো খুন হয়েছে, কিন্তু সিনহা খুন হওয়ার পরে সেটা আলোচনায় চলে আসছে। এদেশে হাজারো ধর্ষণ হয়েছে, কিন্তু লক্ষ্মীপুরে ধর্ষণ হওয়ার পরে আলোচনায় চলে আসছে। এদেশে হাজারো খুন হয়েছে, আবরার হত্যা হওয়ার পরে সেটা আলোচনায় চলে আসছে। কাজী সব জিনিস সবসময় আলোচনা আসে না। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, শুধু একটা কথা বলতে চাই, যে আজকে যারা আলেমদের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে, এটা চরিত্র কি? ধর্ষণের সেঞ্চুরি এরা পালন করছে। যারা ধর্ষণের সেঞ্চুরি পালন করছে তারা আলেমের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে। যাদের ট্রাঙ্কের মধ্যে বাচ্চা পাওয়া যায় তারা আলেমদের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে। যারা ধর্ষণ করাবার হাজার মানুষকে হত্যা করছে, আমাদের মা বোনদেরকে হত্যা করেছে, তারা আজকে আলেমদের বিরুদ্ধে চরিত্রের অপবাদ দিচ্ছে। আমি মনে করি চালন যদি সুইকে বলে তোর পিছনে ছিদ্র,
এইটা সেই অবস্থায় বুঝতে যারা এদেশে ধর্ষণ, লুট, তরাস, খুন, গুম যারা সেঞ্চুরি পালন করছে, তারা আজকে আমাদেরকে বলতেছে আমরা দেশদ্রোহী, আমাদেরকে মল্লযুদ্ধের জন্য আহ্বান করতেছে। আমরা তাদের সাথে মল্লযুদ্ধ করতে চাই না। তো আপনারা তো নানান বিষয় নিয়ে সবসময় সোচ্চার থাকেন, মাদ্রাসায় যে ছাত্র নির্যাতন হয় সেই বিষয় নিয়ে আপনারা 100 বার বলতেছি, আমরা 100 বার বলতেছি, যেখানে অপরাধ আছে তার বিরুদ্ধে আমরা করি, কিন্তু অপরাধ চাপিয়ে দেয় মন্দিরের মধ্যে, গির্জার মধ্যে। শুধু তাই না, আজকে দেখেন আপনি যে আমরা তো এইটার প্রতিবাদ করি, বরং যারা এইটার সমকামীর আইন পাশ করার জন্য যারা বারবার উত্থাপন করছে আমরা তাদের বিরোধিতা করছি। কাজে এইটার বিরোধিতা আমরা। শুধু তাই নয়, আজকে দেখেন হুমায়ুন আহমেদের ঘেটো ছেলে কমলা, ঘেটু পুত্র কমলা, এই ঘেটু পুত্র কমলার এই সিনেমার মাধ্যমে, নাটকের মাধ্যমে এইটা তো গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা তারা করছে। কাজে এই অপবাদ তো তাদের উপরে আসবে, এটা আমাদের উপরে আসবে কেন? যেটা আমরা সবসময় হারাম বলতেছি, নাজায়েজ বলতেছি, সর্বোচ্চ ঘৃণার জিনিস মনে করতেছি। কাজে আমি মনে করি দেশ যেহেতু নষ্ট হয়ে গেছে, দেশ যেহেতু ধ্বংস হয়ে গেছে, কাজে এর কিছু আচরণ সব জায়গায় লাগতে পারে, এটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু তার উপরে জাতির কোনো অবাধ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে না আপনারা উপস্থিত হওয়ার কষ্ট করায় শুকরিয়া আদায় করছি। এবং মেহমানদারি আর আপনারা মেহমানদারি আপনাদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে। আশা করি আপনাদের মেহমানদারি আপ্যায়ন আপনারা গ্রহণ করবেন। আর আপনাদের আজকে ওয়ালাইকুম আসসালাম, সকলকে ধন্যবাদ জানাই। আজকে আপনারা আন্তরিকভাবে যে সুন্দর পরিবেশ তৈরি করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে সাংবাদিক সম্মেলন কার্যক্রম আলোচনাগুলো এখানে সমাপ্ত হলো। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনাদের জন্য সামান্য আপ্যায়নের ব্যবস্থা আছে, আপনারা দয়া করে অনুগ্রহ করে তা গ্রহণ করুন। আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা সব সাংবাদিক ভাইদের কাছে নাম বলবেন।